স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজ আমরা কথা বলবো আইনগত বিষয়গুলো নিয়ে এবং আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন আইনজীবী অ্যাটর্নি এন মজুমদার। এন মজুমদার, মাস্টার অফ লস। এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনের জন্য। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে বরাবরের মতো, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এছাড়া আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আইন সংক্রান্ত কোনো পরামর্শ থাকে, সেটিও জানতে চাইতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত যে আইনজীবী রয়েছেন তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আমেরিকায় ইমিগ্রেশন সংক্রান্ত পরিস্থিতি মধ্যে পড়েছে। বেশ কিছুদিন ধরেই আমরা এই বিষয়টি জানি এবং শুধুমাত্র নতুন অভিবাসীদের জন্য নয়, বরং গ্রিন কার্ডধারী এবং জন্মসূত্রে যারা নাগরিক তাদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরেই যারা বৈধভাবে আমেরিকায় বসবাস করছেন তাদের জন্য একসময় যেসব নিয়ম কানুন ছিল সেগুলোর সাথে এখন নতুন প্রশাসনিক কিছু সিদ্ধান্ত যুক্ত হয়েছে, আইনি কিছু পরিবর্তন এসেছে, যা নাগরিকদের জীবনকে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি করেছে এবং ক্ষেত্র বিশেষে আসলে কিছু কিছু জায়গায় অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। একদিকে যেখানে আমেরিকায় অভিবাসী প্রক্রিয়া আরো জটিল হচ্ছে, সেখানে অন্যদিকে গ্রিন কার্ডধারী এবং জন্মসূত্রে নাগরিকদেরকে নিয়েও নানান ধরনের আইনি জটিলতা, সিকিউরিটি চেক এবং প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এসব কারণে অনেকেই হয়তো ভাবছেন তারা তো ইতিমধ্যে বৈধভাবে বসবাস করছেন, কিন্তু বর্তমানে এসব পরিবর্তন এবং নতুন আইন তাদের জন্যও কিন্তু কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। বিশেষ করে যারা গ্রিন কার্ডধারী আছেন বা যারা জন্মসূত্রে নাগরিক আছেন তাদের জন্য এই নতুন নিয়মের কারণে অনেক ক্ষেত্রে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের যে প্রক্রিয়া সেটিও কিন্তু বিলম্বিত হচ্ছে এবং তারা নতুন আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। এমনকি তারা যাদের আইনগতভাবে সবকিছু সঠিক ছিল তাদেরও এখন নানান ধরনের বাধা অতিক্রম করতে হচ্ছে। এতে করে নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও অনেকের জন্য নিরাপত্তাহীনতা এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবে এই নতুন আইনি সংকট আপনি মোকাবেলা করা সম্ভব, সে বিষয়টি আজকে আলোচনায় থাকবে। সম্ভাব্য বিষয়গুলো আলোচনায় রাখার জন্যই আমাদের সঙ্গে এন মজুমদার রয়েছেন। আমরা কথা বলবো তার সঙ্গে এবং আমরা আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে পরিস্থিতি কি, কিংবা কেউ যদি এই ধরনের কোনো সংকট কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায় সেক্ষেত্রে আসলে তার কি করণীয় রয়েছে। দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। আমি আগেই জানিয়েছি টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমরা আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয় গ্রিন কার্ডধারী বা নাগরিক হলেও পড়তে পারেন বিপদে, এটি আমি শিরোনাম ঠিক করেছি। মোহাম্মদ এন মজুমদার, যেটি বলছিলাম একটু আগে দর্শকদেরকে, গ্রিন কার্ডধারী কিংবা যদি নাগরিকও হয়, এমনকি জন্মসূত্রেও যদি নাগরিক হয়, তারাও আসলে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে। আপনি কি একটু ব্যাখ্যা করবেন কিনা? থ্যাংক ইউ আপনার চমৎকার উপস্থাপনের জন্য। আজকে আমরা আলোচনা করছি চ্যালেঞ্জ, যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সিটিজেনরা, আমাদের গ্রিন কার্ডধারীরা এবং আমাদের কাগজপত্রহীন বা কাগজপত্রহীন পাওয়ার পথে বা স্টুডেন্টরা ফেস করছে সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চাই। কারণ এই যে আইস এজেন্ডা খুঁজছে, সর্বপ্রথমে নাম্বার 1 টার্গেট হচ্ছে যারা টোটালি আনডকুমেন্টেড, কোনো প্রকার কাগজপত্র নাই এবং কোনো প্রকার কাগজপত্র ফাইল করে নাই। নাম্বার 2 হচ্ছে যারা ডিপোর্টেড এলিয়েন, যাদের অন্য কোনো আইনগত প্রক্রিয়া সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই, ফাইনাল অর্ডার হয়েছে তারা। এই দুই ভাগে। এবং তৃতীয় শ্রেণী হচ্ছে যারা ক্রাইম করেছে। ক্রাইম যেমন যারা গ্রিন কার্ড ছিল না বা ছিল হাফ হয়েছিল বা ইলিগাল ইমিগ্রেন্ট ছিল, ওই সময় কোনো ইমিগ্রেন্ট হয়েও কোনো একজন সিটিজেনকে মারেছে, হত্যা করেছে বা থ্রেট দিয়েছে, এই সমস্ত লোকদেরকে ঘায়েল করার জন্য, বিচারের আওতায় আনার জন্য, ডিপোর্ট করার জন্য ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা এবং যে আইন প্রণয়ন করে নিয়েছে সেটা হচ্ছে র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্ট। র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন এবং এই আইনের আওতায় অভিবাসী মাত্রই সেখানে আটকে যেতে পারে। যেমন
বিষয়টা ছিল এরকম, হোয়াং নামক এক ভদ্রলোক বলবো না, এক অভিবাসী, সেখানে আসছে নিউ ইয়র্ক সিটিতে তিনটা ক্রাইম করার পরেও তাকে বিচারের সম্মুখীন করা হয় না, তাকে ডিপোর্ট করা হয় নাই। চতুর্থবার সে জর্জিয়াতে একটা মেডিকেল স্টুডেন্টকে জগিং করার সময় তাকে হত্যা করেছে। এই হত্যা আমার মতে, আমার জরিপে এই হত্যাই ছিল ট্রাম্পের উত্থানের ওয়ান অফ দ্য রিজন। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জায়গায় মানুষকে খেপিয়ে তুলেছে এই বলে যে দেখে বহির্বিশ্ব থেকে মানুষ এসে আমাদের সিটিজেনকে শুধু মারা নাই, রেপ করেছে, হত্যা করেছে। যে হত্যাকারী, সে হত্যা করে তিনবার বিভিন্ন ছোটখাটো অপরাধে অভিযুক্ত হয়েও নিউ ইয়র্ক সিটি, প্রগ্রেসিভ সিটি যারা, তারা তাকে কোনো রিয়েল বিচার করে নাই, তাকে ফেডারেল গভর্নমেন্টের কাছে সুবাদ্য করে নাই, এবং জো বাইডেন প্রশাসন তাকে এখান থেকে এক্সপেল বা ডিপোর্টেশন করে নাই। এই জন্য সে চান্স পেয়েছে আমাদের সিটিজেনকে হত্যা করার জন্য। এবং এই ধরনের লোক হাজার হাজার লোক আছে ট্রাম্পের বাসায়, লক্ষ লক্ষ লোক আছে তাদের বাসায়। ভেনেজুয়েলা কথা বেশিরভাগ উনি বলেন ইউরোপিয়ান কান্ট্রি থেকে। তারা এখানে আসে শুধু লুটতরাজ করে নাই, তারা ট্রেনে উঠে আমাদের প্যাসেঞ্জারকে মারধর করেছে, তারা বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে লুটতরাজ করেছে, তারা মানুষকে মারধর করেছে। এই যে একটা বক্তব্যের সুযোগ তারা পেয়েছে, এই সুযোগটা কিন্তু আমাদের ডেমোক্রেটিক পার্টি ফেল লিডারশিপে এই সুযোগগুলো করে দিয়েছিল। যেমন বর্ডার খুলে দেওয়া হয়েছিল, নিউ ইয়র্ক সিটিতে এসে তারা 5 স্টার হোটেলে থেকেছে গরিব নিরীহ দরিদ্র মানুষ যারা শ্রমজীবী কর্মজীবী বাইগরের মালিক। নিউ ইয়র্ক সিটির আয়ের নাম্বার 1 উৎস হচ্ছে ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। প্রত্যেকটা বাইর মালিক সর্বনিম্ন $7,000 এবং সর্বোচ্চ $50,000 ইয়ারলি ট্যাক্স পে করে। এই ট্যাক্স যদি কনসিকিউটিভলি 3/4 পে না করে বাই লাটে উঠে বা বাই ফরক্লোজ হয়ে যায়। এই ধরনের কষ্ট দুঃখী মানুষ, রিটায়ার্ডি গ্র্যান্ড মা, সে তার অতি কষ্টের পয়সা দিয়ে সে একটা প্রাইভেট বাড়িতে থাকে। সে বাই ট্যাক্সের টাকা আপনারা নট বিলিয়নস অফ ডলার ব্যয় করা হয়েছে। অবৈধ অভিবাসী, অবৈধ অনুপ্রবেশকারী আসছে এবং তারা 5 স্টার হোটেলে থেকেছে এবং রাত্রিবেলা নিউ ইয়র্ক শহরে লুটতরাজ করেছে। এই ধরনের প্রচুর ভিডিও, প্রচুর তালিকা, প্রচুর এই তথ্য রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের নির্বাচনের কাজে লাগিয়ে তারা ডেমোক্রেটিক পার্টিকে ঘায়েল করেছে। সো সেজন্য তারা ভেরি ফেরোসিয়াস এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা প্রচুর সুযোগ পেয়েছে। বিকজ মেজর আমেরিকান সাববার্ব সিটিগুলোতে, অন্যান্য রিমোট স্টেটগুলোতে, নিউ ইয়র্ক সিটি সহ কয়েকটা প্রগ্রেসিভ স্টেট ছাড়া ওই সমস্ত স্টেটে প্রচুর তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন গ্রিন কার্ডদাররা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলি। অনেকে গ্রিন কার্ড পাওয়ার আগে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ ভুল তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছে। অর্থাৎ এক নামে তার অ্যাসাইলাম ছিল, ওই কেস চলাকালীন বা ওই কেস বন্ধ না করে অন্য কোনো নাম দিয়ে গ্রিন কার্ড পেয়েছে এবং সেই গ্রিন কার্ড দ্বারা আবার সিটিজেন হয়েছে। সুতরাং একটা কথা আছে, ইউ ক্যান নট এনজয় দ্য ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি। অর্থাৎ যে গ্রিন কার্ডে আপনি অবৈধ পথে নিয়েছেন সেই গ্রিন কার্ড পরে ন্যাশনালাইজড হয়েছেন, সুতরাং এভরিথিং উইল বি ব্যান। এবং এখন না, শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, এখন থেকে আরো 15 বছর আগে কানাডা থেকে প্রবেশের পথে এক সিটিজেন, ইউএস সিটিজেন, বাংলাদেশি আমেরিকান একজন হাই প্রফেশনাল ডক্টর, উনি আসার সময় ওনাকে ডিটেইন করা হয়েছিল। বলছিল যে তোমার নামে অন্য একটা কেস ছিল, তুমি অন্য একটা বিয়ে করেছিল, ওই বিয়ের কেস হয় না, পরবর্তী তুমি ডিবি পেয়েছো, দেয়ারফর ওনাকে বিচারের সম্মুখীন করা হয়েছিল। টু মেক দ্য লং স্টোরি শর্ট, কারণ ইউএস সিটিজেন ন্যাশনালাইজড সিটিজেন হইলে যে আপনি বেঁচে গেছেন এমন না। যদিও ন্যাশনালাইজড সিটিজেন হওয়ার পরে সিটিজেনকে আবার ডিন্যাশনালাইজড করা অর্থাৎ সিটিজেনশিপ বহিষ্কার করা অত সহজ না, বা দেয়ার ইজ সাম লুপ হোল রয়েছে। যেমন যদি গ্রিন কার্ড ভুল পথে, অবৈধ পথে পেয়ে থাকেন, সেই গ্রিন কার্ডের পরবর্তী সিটিজেন পেয়ে থাকেন, উই হ্যাভ এ প্রবলেম। এবং আসার পথে পোর্ট অফ এন্ট্রিতে এখন না, শুধু এখন থেকে আরো কয়েক বছর আগেও বেশ দিন, ইভেন কি জো বাইডেনের প্রশাসনের সময়ও এয়ারপোর্টে অনেককে গ্রিন কার্ডধারীকেও ডিটেইন করা হইতো। কারণ যখনই ওনার কার্ড সুইপ করা হইতো, ওনার এলিয়েন রেজিস্ট্রেশনে দেখা যেত সেম ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টিং ছিল অন্য এক কেসে, তখন তাকে এনটিএ দিয়ে নোটিশ টু অ্যাপিয়ার দিয়া কোর্টে পাঠানো হইতো। তবে সেখানে অনেক রিমেডি ছিল তখন, সেটা অন্য বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রিন কার্ডধারীরা নিরাপদ নয়। সেই গ্রিন কার্ডধারীরা যাদের গ্রিন কার্ড বৈধ পথে বা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ
ভুল তথ্য দিয়া অথবা তথ্য গোপন রেখে পেয়েছেন। যেমন আপনি বিবাহিত ছিলেন কিন্তু আসছেন এখানে অবিবাহিত হিসাবে, এখানে আসার পর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার সময় বলছেন যে দেশে আমার 2টা ছেলে আছে। তো দ্যাট ট্রিগার দ্যাট আপনি আসলে ভুল পথে এখানে আসছেন। সো এই ধরনের কেস প্রচুর কেস আছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কেস এই ধরনের আছে। দে আর ইন ট্রাভেল, নট দি পাবলিক যারা বিয়ে করে গ্রিন কার্ড পেয়েছেন, অ্যাসাইলাম করে গ্রিন কার্ড পেয়েছেন, আপনার একটা পেপার ওয়ার্ক গুলা ঠিক আছে, তাহলে আপনার কোনো চিন্তা করার কারণও নাই। এই চিন্তা তারা 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 অ্যাডমিনিস্ট্রেশন লুকিং ফর টু এক্সপেল দি পিপল। এবং শুধু আরো দুর্ভাগ্যজনক হচ্ছে সাংবিধানিক রীতিনীতিকে তোয়াক্কা না করে তারা থার্ড কান্ট্রিতে মানুষকে ডিটেইন করে রাখছে। যেমন এটার কারণ হচ্ছে একটা লোককে যদি এখানে ডিটেইন করা হয়, এখানকার জেলখানে রাখা হয়, সেটা যে ভেরি এক্সপেন্সিভ, ধরে নেন $600 পার ডে। আবার সেই ডিটেইনিকে যদি গুয়াতেমালা কারাগারে রাখা হয়, সেখানে হয়তো আসবে পার ডে $100। ট্রাম্প প্রশাসনের দাবি হচ্ছে একজন অবৈধ অভিবাসীকে শাস্তি দেওয়ার জন্য আমি আবার টাকা খরচ করবো কেন? লেট হিম বি দেয়ার where detention center is cheaper than United States. So there are so much খড়ক আমাদের উপর আসছে। এছাড়া দেখেন বোর্ড অফ এডুকেশন সহ সরকারের বিভিন্ন পর্যায়ে যেখানে আনএসেনশিয়াল এবং ওভার স্টাফ এবং অনেক লোক আছে, এটা আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলি, একে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিয়ে ঘর জ্বালা যায়। কেন বলছি কথাটা? কিছু কিছু কর্মচারী আছে তারা আউটে ফিল্ড ওয়ার্কের কথা বলি, অফিস করছেন না, ঘর থেকে কাজ করার অজুহাতে সপ্তাহে 2 দিনও কাজে যাচ্ছেন না। এআই টুল বিভিন্ন, তারা এরা বিজনেসম্যান, এখন মনে রাখতে হবে এখনকার প্রশাসন বিজনেসম্যান। দে নো হাউ দি এমপ্লয়ার রিলেশনশিপ এক্সিস্ট, কিভাবে এমপ্লয়িরা কাজে ফাঁকি দেয়। হয়তো সবাই কাজ দিচ্ছেন, দেয়ার আর সো মাচ গুড পিপল। ওই যে একে নষ্ট করলো, ওইটাকে প্রতিকার করতে গিয়ে তারা চান্স পেয়েছে, ভালো ভালো কর্মচারী তারাও ফলভোগ করতে হয়েছে। সুতরাং whole system is running differently. We have to be very very careful. আমাদের সেকেন্ড আলোচনার বিষয় ছিল, যদি আপনি আমাকে বলতে দেন বা ইন্টারাপশন না করেন, আলোচনার বিষয় ছিল স্টিল নাও কারা কেস করতে পারবেন। যেমন যারা ম্যারেজ বেস, যাদের বিয়ে করতে চান, স্বামী বা স্ত্রী আছে এখানে, বিয়ের কেস এক্সিলেন্ট, এখনো অনেক বিয়ের কেসে যখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করবেন বিনা ইন্টারভিউতে গ্রিন কার্ড দিচ্ছি। ইটস ভেরি গুড। অ্যাসাইলাম কেস, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, ডিফেন্সিভ অ্যাসাইলাম কোনো নিষেধাজ্ঞা করে নাই, আপনি যথাযথ আইনজীবীর মাধ্যমে, ল ফার্মের মাধ্যমে ফাইল করেন, আপনার ফাইল করার এখনো সুযোগ রয়েছে। আর একটা কেভিয়াট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলবো, অনেকে অ্যাসাইলাম ফাইল করেছেন, কিছু মনে করবেন না, গার্বেজ ফাইল করেছেন এই জন্য আরেকজনের ফর্ম দেখিয়া, অথবা একজন অ্যাসাইলাম ফাইল করছিল ওর ফর্মটা কপি করিয়া অনেক কথা লিখছেন। Asylum application is not that simple. সেখানে দেখা গেল ফর্মে আবার ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট আছে, তথ্যগত ভুল আছে, স্টেটমেন্টে প্রচুর সমস্যা আছে। তাদের প্রতি অনুরোধ যেন আপনাদের ফাইল রিভিউ করেন আইনজীবীর মাধ্যমে, ভালো ল ফার্মের মাধ্যমে যারা ইমিগ্রেশন ওয়ার্ক করে। কারণ দেখা গেল আপনাকে যখন ডাকবে তখন একটা সিরিয়াস প্রবলেমে পড়তে পারেন। যদি দেখা যায় যে আপনার অ্যাপ্লিকেশন ছিল ফ্রডুলেন্ট, মিথ্যা, ভুয়া, বানোয়ার, সেক্ষেত্রে তো আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবেই না। আর একটা আইন আছে এখানে যে যদি সরকার মনে করে যে আপনি ভুয়া তথ্য দিয়ে সরকারকে ধোকা দিয়েছেন, ওয়ার্ক পারমিট নিয়েছেন, মেডিকেট খেয়েছেন, আপনি কিন্তু এই অ্যাসাইলামের উপযুক্ত ছিলেন না, সেই ক্ষেত্রে দেখেন স্টার্টে প্রসিডিং এগেইনস্ট ইউ, সেখানে ওই ফর্মে নিচে লেখা থাকে যদি আপনি মিথ্যা ভুয়া তথ্য ফর্ম দিয়ে ফিল আপ করে থাকেন, আপনার $2 লক্ষ জরিমানা হইতে পারে, আপনি জেলে থাকতে পারে, কার তো হবেই না, আরো প্রবলেম হইতে পারে। সুতরাং ওই প্রিভিলেজ অ্যাপ্লিকেশন, এটাকে বলা আইনের ভাষায় বলে প্রিভিলেজ অ্যাপ্লিকেশন এবং ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশন। তো ওই ধরনের অ্যাপ্লিকেশন থেকে হয়তো আপনি সরল বিশ্বাসে লিখছেন, টাকা ছিল না, আরেকজনের কাছে গেছেন, এটা কোনো অন্যায় কিছু না। বাট সময় থাকতে আপনাকে ডাকার আগে আপনার অ্যাপ্লিকেশন যেন কোনো এক্সপার্টের মাধ্যমে রিভিউ করে যেন আদালতে শরণাপন্ন হন, সেটা হলো আমার সেকেন্ড ক্যাভিয়েট বা সেকেন্ড ইনফরমেশন আমি দিতে চাইছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য সময় দেওয়ার জন্য। ব্যাক টু ইউ। জি মোহাম্মদ মজুমদার, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিই আপনার কাছে। আমাদের অনেক কিছু জানার আছে, আইনি অনেক পরামর্শ নেওয়ার আছে, তবে একটু সোশ্যাল মিডিয়াতে অনেক আমাদের সঙ্গে ভিউয়ার্সরা যুক্ত আছেন, একটু প্রশ্ন নেই, একটু মতামত নিই। সুমন আহমেদ তিনি বলছেন, আমেরিকায় অভিবাসীদের সন্তানদের বয়স 14 পার হলে তাদের নতুন করে সরকারি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে, নতুন করে আঙুলের ছাপ দিতে হবে, 14তম জন্মদিনের 30 দিনের মধ্যে এই কাজ করতে হবে। হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিবাসীদের সন্তানের বয়স 18 পার হলে তাদের সবসময় আমেরিকায় বসবাসের বৈধ নথি সঙ্গে রাখতে হবে। এই প্রশ্নটা আসলে অনেকেই করছেন, শুধুমাত্র এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই, যে কেউ যখন এই বর্তমান যে পরিস্থিতি চলছে, আসলে চলাফেরা করার সময় কি কোনো ধরনের কোনো কাগজপত্র নথিপত্র সঙ্গে রাখা জরুরি কিনা? আপনার কথা ছিল এলিয়েন রেজিস্ট্রেশন। প্রত্যেকটি মানুষ যারা যুক্তরাষ্ট্রের ফেডারেল নথিতে কোনোভাবে নথিভুক্ত নন, যেমন ধরুন অনেক আছেন বর্ডার ক্রস করে আসছেন, কোনো কেসও ফাইল করেন নাই, নিবন্ধিত নন, আপনাকে পথে ধরেও নেই, সুতরাং আপনাকে রেজিস্ট্রি করতে হবে যদি আপনার বয়স 14 বছরের বেশি হয়, এবং এই আইন কার্যকরী হয়েছে এপ্রিলের 11 তারিখ থেকে। তবে যারা অ্যাসাইলাম ফাইল করেছেন, স্টুডেন্ট ভিসা আসছেন, ভিজিট ভিসা আসছেন, এই যাদের কেস পেন্ডিং আছে তারা রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, বিকজ আপনার ইনফরমেশন সরকারের কাছে অলরেডি আছে। আচ্ছা, হচ্ছে আপনি কি রেজিস্ট্রেশন যদি এখন করেন তাহলে আপনার তথ্য সরকারের কাছে যাবে। এখন আমরাও জানি না, কেউই জানে না এই তথ্য তারা কেন নিচ্ছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য নিচ্ছে নাকি গ্রিন কার্ড দেওয়ার নিচ্ছে। সেজন্য আমি ভেরি সিরিয়াসলি বলি, আপনি আপনার নিজস্ব আইনজীবীর মাধ্যমে কথা বলেন পার্সোনালি যে আপনি কি রেজিস্ট্রেশন করবেন কি করবেন না। আমরা এই উপদেশ দেওয়ার জন্য বা কোনো উপদেশ দেওয়ার জন্য এখানে আমরা আসি না, আমরা এডুকেশনাল পারপাসে এই সমস্ত ভিডিও দিয়ে থাকি, সাধারণ তথ্য দিয়ে থাকি। আপনারা কোনো এখানে উপদেশ এখানে কেউ দেওয়ার অধিকারও নেই, কেউ দিও না। উপদেশটা আপনি নেবেন পছন্দের আইনজীবীর মাধ্যমে পার্সোনালি। তবে রেজিস্ট্রেশন কথা চালু আছে, রেজিস্ট্রেশন তারাই করবেন যাদের কোনো নথি সরকারের কাছে নাই এবং যাদের বয়স 14 বছরের বেশি এবং যারা 30 দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চান। দেখা গেল আপনি বর্ডার ক্রস করে আসছেন, 29 দিনের মাথায় চলে যাবেন, আপনার রেজিস্ট্রেশন করার দরকার নেই, কারণ 30 দিনের পর হলে আপনার রেজিস্ট্রেশন দরকার। দেখা গেল আপনার বয়স 14 বছরও কম, আপনার রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। আর আপনি যদি বিভিন্ন কেসে মামলায় পেন্ডিং থাকে, রেজিস্ট্রেশন করার দরকার নেই। তবে যদি করতে হয় এগেইন আপনি লয়ারের মাধ্যমে পরামর্শের মাধ্যমে করবেন। আচ্ছা, সেকেন্ড থিং যেটা কোশ্চেন ছিল আপনার সেটা হলো আপনি চলাফেরার সময়, ইয়েস চলাফেরার সময় আইডেন্টিটি ড্রাইভার লাইসেন্স তো থাকবেই, এবং আপনি যদি সিটিজেন হয় সিটিজেনশিপের কাগজটাকে ছোট আকারে করে এটা একটা কপি রাখিয়ে দিতে পারেন, গ্রিন কার্ডের কপি রাখিয়ে দিতে পারেন। সুতরাং এটা কেন রাখবেন আমি আপনাকে বলি। দেখা গেল কোনো এক ক্যাফেটেরিয়াতে আপনি চা খাচ্ছেন, সেখানে অনেক জমজমাট ক্যাফেটেরিয়া, ভালো ভালো ক্যাফেটেরিয়া অপশন দেখে 200-400 লোক বসা থাকে। তারা টার্গেট করে সেখানে হয়তো খুঁজতেছে এখানে অবৈধভাবে কেউ কাজ করতেছে অথবা আনডকুমেন্টেড কেউ আছে, সেখানে ধরতে গিয়ে এখানে 16 জনকে ধরে ফেললো। আপনাকে বললো কেন সি ইউর আইডি, দেখা গেল আপনার কাছে আইডির সাথে আনেন নাই, তখন মনে করবে নিশ্চয় আপনিও অবৈধ, অথচ আপনি সিটিজেন, আইডি নিয়ে ঘুরেন না। ওই ক্ষেত্রে ওই জন্য ওইটা থেকে অ্যাভয়েড করা যায়, এটা করে সুইপিং অ্যারেস্ট। 16 জনকে নিয়ে গেল, আসলে এখানে 16 জনের ভিতরে 2 জন শুধু আনডকুমেন্টেড, আর বাকি সবগুলো আসলে সিটিজেন বা গ্রিন কার্ড দাঁড়িয়ে, কিন্তু তাদের গ্রিন কার্ড বা সিটিজেন কোনো প্রমাণ দেখাতে তারা ব্যর্থ হয়েছে। তো সেদিন তারা টেম্পোরারি তাকে ডিটেন করবে, তখন আবার আপনার বাসা থেকে কাগজ আইডি ফাইডি নিয়ে গেলে হয়তো সময় আবার আপনাকে ছেড়ে দিবে। এই জন্য বেস্ট অ্যাডভাইস হলো সাথে আপনার ওয়ালেটে ছোটো ছোটো করিয়া আপনি যদি অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে, আপনার G-28 বলে একটা ফর্ম থাকে। G-28 হইলো আপনার কি কেস ফাইল করছেন এবং কে আপনার অ্যাটর্নি, কি অবস্থা কেসের, এগুলো সব থাকে। অথবা যারা কেসের কোনো প্রগ্রেস থাকলে একটা ছোট লেটার নিতে পারেন যে আই রিপ্রেজেন্ট মিস্টার মজুমদার অ্যান্ড হি হ্যাভ এ পেন্ডিং কেস, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কল মি, এটা অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন লেটার থাকতে পারে। যারা গ্রিন কার্ড ফান্ড নাই এখনো বা কেস পেন্ডিং আছে, অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন লেটার থাকতে পারে, G-28 থাকতে পারে। সেম থিং বাংলাদেশের থেকে আসার পথে আপনি এই সমস্ত তথ্যগুলো এয়ারপোর্টে রাখবেন, কারণ দেখা গেল আপনার কাগজ নাই, সেখানে আপনাকে হ্যাসেল পোয়াইতে হবে। সো এটা এবং ইন্টারস্টেট বিভিন্ন স্টেটে ঘোরাঘাড়া, অযথা ঘোরাঘাড়া করার দরকার নেই। যেমন আপনার কাগজপত্র ভালো নাই কিন্তু আপনি জোরে গাড়ি চালাইতেছেন, এখন আপনাকে অ্যারেস্ট করলে এক কারণে, এটা কথাতে কান টানলে এবং মাথাও আসে, তখন দেখা গেল যে আপনার কার্ডের কত সমস্যা আসে, আপনাকে ফেডারেল এজেন্ট অ্যারেস্ট করে ফেলছে। সুতরাং অপ্রয়োজনীয় কাজে গাড়ি ব্যবহার করা বা ইন্টারস্টেট বিভিন্ন স্টেটে ঘোরাফেরা করা এবং অপ্রয়োজনীয় বা বিভিন্ন হাই ট্রাফিক এরিয়াতে যাওয়া, এগুলা থেকে
বিরত থাকাই ভালো। মোস্ট ইম্পর্টেন্টলি কথাটা আবার বলি, যদি রাত্রিবেলা বা দুপুরবেলা আপনার বাসায় আইস এজেন্ট নামে কেউ পরিচয় দিয়ে বলে যে আমি আইসের লোক, আমি তোমার ঘরে আসতে চাই, সাধারণ রুল অফ ল হচ্ছে আপনার ঘর, আপনার সেফটি, প্রেসিডেন্ট আপনার ঘরে আপনার বিনা অনুমতিতে ঢুকতে পারে না আনলেস একটা জুডিশিয়াল ওয়ারেন্ট বলতে বোঝায় ইমিগ্রেশন জাজ বা কোনো জাজ কর্তৃক সাইন করা কোনো যদি ওয়ারেন্ট থেকে আপনি তাকে ঘরে প্রবেশ করতে দিতে বাধ্য। এছাড়া ওই সাইন করছে, ওই কাগজ আছে, ওয়ারেন্টের কাগজ আছে, এই সমস্ত বিষয়ে অনেক সময় আপনাকে ঢোকার না দিলেও আপনার কোনো অসুবিধা হবে না। আবার যখন আপনাকে আইস এজেন্ট বা কেউ আপনাকে ডিটেইন করবে, আর একটা রাইট আছে, সেটা রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনি কথা না বলে চুপ থাকার অধিকার রয়েছে এবং অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন ডিমান্ড করার অধিকার রয়েছে, সেটাও আপনারা মাথায় রাখবেন। এবং কয়েকজন আত্মীয় স্বজন যেখানেই যাচ্ছেন, যারা vulnerable, যাদের সমস্যা আছে, তারা আপনার কয়েকজন আত্মীয় স্বজনের ফোন নাম্বার সাথে রাখবেন। কারণ অনেকে দেখা গেল সবার সব ফোন নাম্বার ফোনে লেখা আছে, এখন ফোনটাই হারাই ফেলছে অথবা আইস ফোন নিয়ে গেছে, তাহলে আপনি ওই কাগজটা যদি আপনার সাথে থাকে একটা কাগজে যে আপনার আত্মীয় স্বজনের নাম, সেক্ষেত্রে আপনার ডিটেনশন সেন্টার থেকে ফোন করতে দেওয়া হয়, আপনি ফোন করতে পারবেন। সুতরাং ফোন নাম্বারটা এমনি সাজানোর ক্ষেত্রে আমি যখন প্রমোশনাল ভিডিও দিয়ে থাকি, আমি বলে থাকি সবাইকে, ইট ইজ বেটার টু ম্যানুয়ালি কয়েকটা লোকের ফোন নাম্বার, আপনার লাভিং এন্ড কেয়ারিং পারসন, ওয়াইফ, হাজব্যান্ড, নিসে, নেফিউ, কয়েকজনের নাম্বার যদি রাখেন, কয়েকজনে কল দিতে পারেন। ব্যাক টু ইউ অফ। জি, মোহাম্মদ এন মজুমদার, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, তবে একটু বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন। দর্শক, টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আপনারাও সঙ্গেই থাকুন। বিরতির পর এসে আমাদের এই আলোচনা আবারও চলবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসে। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ, আমাদের আজকের অতিথি। আমরা আইন বিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলছি, আলোচনায় গুরুত্ব পাচ্ছে ইমিগ্রেশন। আমাদের সঙ্গে দর্শক আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টিবিএন 24, আমাদের ফেসবুকেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউ হাইটপার্ক থেকে জামালউদ্দিন বলছিলাম। তো আমি মজুমদার ভাইয়ের কাছে একটা প্রশ্ন হলো যে আমার এক বড় ভাই F4 বিষয়ে আসছে, প্রায় 6 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি কার্ড আসেনি। তো এটা কতদিন অপেক্ষা করবো? যদি না আসে এর ভিতরে, তাহলে কি করার আছে একটু প্লিজ জানাবেন। ওকে, থ্যাংক ইউ। সো এইটা আপনার শুধু না, অনেকেরই গ্রিন কার্ড আসে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আসে না, আবার অনেকের সোশ্যাল সিকিউরিটি কার্ড আসে, গ্রিন কার্ড আসে না। তো এর কারণ হচ্ছে দুইটা কারণ হইতে পারে। হয়তো ডেলিভারি দিয়েছে রং প্লেসে, আপনার বিল্ডিং এ না দিয়ে আরেক বিল্ডিং এ দিয়ে দিয়েছে, অথবা বাই মিস্টেক বা সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট ইস্যু করেছে, ফ্রন্টলাইন ওয়ার্কাররা এটা মেল করে নেই। তো এখানে কি করতে হবে? আপনার নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অফিস, অনেকে হয়তো জানেন না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এলাকায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিস আছে। সেখানে গিয়া আপনি গ্রিন কার্ডের কপিটা নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন, যে আপনি নিউ অ্যারাইভেল, আপনি আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড পান নাই, একটা সিম্পল ফর্ম ফিল আপ করতে দিবে এবং ইজিলি উইদিন 2 উইক আপনার গ্যারান্টি সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে। এটা খুব বেশি হ্যাসেলের কিছু না। সো যদি মনে করেন যে আপনি এনাফ টাইম হয়েছে সোশ্যাল সিকিউরিটি কার্ডের দরকার, কালকে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে তারা ওয়াক ইন নে ইনফরমেশন শুধু লাইন দিতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। জি, সোশ্যাল মিডিয়ায় মাসুদ আলম তিনি বলছেন, ভিজিট ভিসায় এসে যারা অ্যাসাইলাম ফাইল করেছে তাদের তো পাসপোর্ট আছে, তারা কি চাইলে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? অ্যাবসলিউটলি। ট্রাভেল ডকুমেন্ট যদি কেস পেন্ডিং থাকে, আপনি এটাকে বলা হয় গ্রিন কার্ড পেন্ডিং থাকাকালীন তাহলে আপনি করতেই পারেন। বাট সেখানে আপনাকে বুঝতে হবে, যদি আপনার অ্যাপ্লিকেশনে লেখা থাকে যে আপনার স্বদেশে বাংলাদেশে আপনি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়ে দেশ ত্যাগ করেছেন এবং ভবিষ্যতে আপনার বাংলাদেশে গেলে দেখা মাত্র আপনাকে গুলি করবে বা মারি ফেলবে, আপনার জীবনের নিরাপত্তা নেই এবং ইউ আর ফিয়ার অফ পারসিকিউশন, সেক্ষেত্রে পারমিশন নিয়েও যদি আপনি যান, সেটা আপনার জন্য স্মার্ট আইডিয়া না। তবে কিভাবে যাবেন সেই সংক্রান্ত তথ্যের জন্য আপনি যিনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছে, আপনার যে লয়ার্স আছে ওনার সাথে সম্পর্ক ভালো না থাকে, এনাদার লয়ারের সাথে কথা বলে সেটা করেন। সেটা উন্মুক্ত বাতাসে, এখানে আমরা ওপেন ফিল্ডে কথা বলা এটা অনেক সময় ঠিক হয় না। কনফিডেন্সিয়ালি আপনি কনসালটেশন নিতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে।
জি, আমরা আরো একটু টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল ইসলাম বলতেছি। আমি আপনার আরো 12 মাস আগে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো এই 12 মাস হয়ে গেছে, আবার অ্যাসাইলাম উইন করছিলাম আর কি। তো এই গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে, এখন গ্রিন কার্ড এখনো আসে নাই। তো আমাদের গ্রিন কার্ড আসতে কত সময় লাগতে পারে, বা আমাদের কোনো গ্রিন কার্ড আবার টার্মে কোনো সমস্যা করতে পারবো কিনা, এটা একটু জানার জন্য। জি, Well, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ডিনাই করেছে বা এটা নিয়ে ট্রাম্প প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে। তবে হোয়াইট হাউসে এ নিয়ে কথাবার্তা চলছে, যারা ফ্রডুলেন্ট গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন বা ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশন করেছেন, এটা হেভিলি স্ক্রুটিনি হবে। তারা সেটা সে বিষয়ে খতিয়ে দেখছে, বা এ পর্যন্ত আমাদের কাছে কোনো অ্যাডভান্স ডিসিশন অর্থাৎ এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে গ্রিন কার্ড প্রসেসিং প্রক্রিয়া কিছুটা স্থূল, কিছুটা ডিলে হচ্ছে। এক্সেপ্ট ফর মেরিট বেসড গ্রিন কার্ড ভেরি কুইকলি চালু আছে। তবে অ্যাসাইলাম বেসড যারা অ্যাসাইলাম উইন করার পরে গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করছে, সেগুলো বিলম্বিত হচ্ছে। আপনার বিষয়ে আপনি ওয়েট করা ছাড়া কোনো অন্য কোনো কাজ নাই। তবে আপনার যদি ফাইলিং রিসিপ্ট থাকে, আপনি uscis.gov সেখানে যখন সার্চ বক্সে আপনার রিসিপ্ট নাম্বার দিবেন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন ইনস্ট্যান্টলি। অ্যাপ্লিকেশনে কোনো অন্য তথ্য চাইছে কিনা, কোনো ভুল আছে কিনা, আপনাকে আবার কোনো সংশোধন করতে বলছে কিনা, সেটা দেখতে পারবেন। জি, দেওয়ান মালিক বলছেন যে অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পর কতদিন পর সিটিজেনশিপের জন্য তিনি আবেদন করতে পারবেন? 5-year রুল, 5 বছর পর আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে 90 days বিফোর 5 days আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারবেন। ইয়েস, তবে এখানে এই প্রসঙ্গে আমি বলে রাখি, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় সস্তা কাজ করবেন না। অনেকে লয়ার থাকা সত্ত্বেও আপনার সিটিজেনশিপ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যে সমস্ত তথ্য দিচ্ছেন, সেই তথ্যের সাথে সাংঘর্ষিক কোনো তথ্য দিয়ে যদি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে যান, সেক্ষেত্রে সিটিজেনশিপ তো পাবেনই না, আবার আপনার গ্রিন কার্ড নিয়েই প্রবলেম হতে পারে। দেয়ারফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় আপনার যে লয়ার ফাইল করছিল, উনি যদি থাকে ওনার কাছে যান, ওনার কাছে সব রেকর্ড আছে। যদি ওনাকে না পাওয়া যায়, আরেক লয়ার কাছে যান, এবং লয়ার ফাইল করার পরে আপনি এটা রিভিউ করবেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, কোনো তারা এমন কোনো তথ্য দিয়েছে। যেমন একটা ফর এক্সাম্পল, আপনার বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা, আপনি বলছেন না কোনো মামলা নেই, তো দ্যাটস নট ট্রু। অথচ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে বলছেন দেশে আপনার বিরুদ্ধে 3টা মামলা ছিল। সেটা যদি থেকে থাকে, ওদের সাথে সাংঘর্ষিক কোনো তথ্য দিবেন না, এবং কিভাবে লিখবে সেটা এখানে আমরা বলাও ঠিক না। আপনি যেন সঠিক লিগ্যাল অ্যাডভাইস নিয়ে থাকেন। জি, আমরা আরেকটু টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল ইমিগ্রেশন বিষয়ে। আমার ব্রাদার সিস্টারের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2008 এর মার্চের 8 তারিখে। তো আমি পেপার পেয়েছি এখন, এমবিসি থেকে ওরা আমাকে একটা পেপার পাঠিয়েছে। তো ওইটার মধ্যে যখন আমি লেখা আছে যে ভিসা ফিস দেওয়ার জন্য, বাট আমি যখন ভিসা ফিস দিতে ঢুকি, তখন ভিসা ফিসটা ওরা নিচ্ছে না। তো আমি একটু জানতে চাচ্ছি যে এটা কেন, বা এটা কি আরো কোনো পেপার আসবে, বা এটা কি ধরনের পেপার, আর আমার ভিসা ফিসটা কেন নিচ্ছে না ওরা, আমি একটু জানতে চাচ্ছি। সো অনেকের ইনভয়েস পাঠানো হয় ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, কেস নাম্বার থাকে, ইনভয়েস নাম্বার থাকে, বাট তারা ভিসা ফি নিয়ে নেয়। এই ধরনের কেস আমরা এভরিডে পাইতেছি। এর কারণ হলো আপনার কেসটা প্রসেসিং এর জন্য রেডি না। সুতরাং পিরিয়ডিকলি আপনি মাঝে মধ্যে সিএফ ওয়েবসাইটে গিয়া সেখানে চেক করে দেখবেন সেটা দেওয়ার মতো তারা রেডি কিনা। মাসে একবার চেক করে দেখায় ভালো হবে, বাট এই ব্যাপারে কিছু করার নাই। আরেকটা করা আছে আক্স এনবিসি, ন্যাশনাল ভিসা সেন্টার আক্স এনবিসি বলে একটা পাবলিক ইনকোয়ারি ফর্ম আছে, ভেরি ইজি অনলাইনে। ওইটাতে আপনি অনেক সময় বলতে পারেন যে my CF number is locked. I cannot open my portrait and cannot pay the visa fee. Can you please open up? অনেক সময় তারা ভুলবশত সিস্টেমের গ্লিচের বশত অনেক সময় লক হইয়া থাকে। বাট সাধারণত এটা ডিপেন্ড করে, যেমন আপনার কেস যদি 2010 সালের কেস হয়ে থাকে, আপনি ইনভয়েস এবং কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বার পেয়েছেন, কিন্তু এখনো নিবে না। বাট 2007 সালের কেস বা 8 সালের কেস অনেকের আছে, সেটা খোলার কথা আর কি। এটা ডিপেন্ড করে, যদি খুব পুরানো কেস হয় খুলবে, যদি
2010 সালের পরের F4 এর কেস হয়ে থাকে, তারা এখন রেডি না, মোস্ট লাইকলি রেডি না, এই জন্য তারা খুলছে না। জি, আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি আপু, আমার একটা প্রশ্ন ছিল মজুমদার স্যারের কাছে। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি, আমার নাম হানিফ। প্রশ্ন হলো, আমরা বর্ডার ক্রস করে আসছি, এখন অ্যাসাইলাম করছি 23 মার্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমি যেখানে কাজ করি, এখান থেকে যদি আমার স্পন্সর দেয় তাহলে কি কম্বাইন করা যাবে এটা? ওকে, the answer is general answer is no. এই ব্যাপারে ভেরি ভেরি কেয়ারফুল। যারা লিগেলি আসেন নাই, কোনো প্রকার স্ট্যাটাস নাই, তাদেরকে স্পন্সর করা যাবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল স্টাডি এন্ড রিসার্চ। বাট আপনি আপনার লয়ের সাথে কথা বলবেন। দি আনসার ইজ নো। কারণ অনেকেই কাজে গেছেন, কাজে গেছে অর্ধেক বেতন দিবে, আপনাকে লোভ দেখাবে, বলবে তোমাকে স্পন্সর করবে। এখানে আপনি কি স্পন্সরের জন্য কোয়ালিফাইড কিনা সেটা দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে আপনি কোয়ালিফাইড না। আবার মোস্ট অফ দিটা এমপ্লয়ার নিজেই কোয়ালিফাইড না, তার এনাফ ইনকাম নাই, এনাফ ট্যাক্স পে করে নাই, ট্যাক্স ফাঁকি দিয়ে কোন রকম ব্যবসা চালাচ্ছে। 5 জন কর্মচারী কাউকে প্রিভেলিং ওয়েজ শব্দের বাংলা হচ্ছে চলমান বেতন। চলমান বেতন হলো মিনিমাম $15 an hour। আর মোস্ট অফ দি পিপল তা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে $600 দিয়ে আপনাকে হিসাব করলে আওয়ারলি $8 হয় না। ওইটা যদি গভর্নমেন্ট জানে, এর অর্থ হচ্ছে 6 জন কর্মচারী দেখাচ্ছেন, আসলে আর কোনো কর্মচারী আপনি প্রিভেলিং ওয়েজ দেন নাই। এবং প্রিভেলিং ওয়েজ যদি আপনি না দিয়ে থাকেন, আপনার ফার্মে কাউকে লেবার সার্টিফিকেশন দিবে না স্টেট। এবং স্টেট লেবার সার্টিফিকেশন না দিলে ফেডারেল গভর্নমেন্ট আপনাকে ইমিগ্রেশন স্ট্যাটাস দিবে না। ভেরি ভেরি কেয়ারফুল। স্পন্সর ইজ এ whole lot of scam, বিশেষ করে স্মল কোম্পানিতে। $multi-million কোম্পানি যেগুলো চেইন আছে, হান্ড্রেডস অফ স্টোর আছে, থাউজেন্ডস অফ এমপ্লয়ি আছে, মেবি দেখেন আপনাকে স্পন্সর করতে পারে। বাট স্টিল আপনিও কোয়ালিফাই করতে হবে, কারণ আপনি কোয়ালিফাইড না, বিকজ আপনি বর্ডার ক্রস করে আসছেন এবং আপনার কোনো স্ট্যাটাস নেই। জি, আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক দর্শক আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, টেলিফোনেও যুক্ত আছেন। আমরা আর শেষ একটি টেলিফোন নিয়ে শেষ করতে পারবো। একদম সর্বশেষ আমাদের সঙ্গে টেলিফোনে কে আছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাফলো নিউ ইয়র্ক থেকে বলছি। আমার নাম জাকির হোসেন। আমি জানতে চাচ্ছি, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2007-এ। আগে আমি ইমেল পাইতাম ওয়েটিং এর জন্য। আমার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল 2021-এ নভেম্বরে, কিন্তু এখন আর কোনো ইমেল পাচ্ছি না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার এক ফ্রেন্ড আপনার আন্ডার এজ এই দেশে বর্ডার ক্রসিং এ আসছে, এখন সে অ্যাসাইলাম সাবমিট করছিল, অ্যাসাইলাম গ্রান্টেড হয় নাই। এখন সে তার এক আত্মীয় তাকে ফ্যামিলি কোডে ফাইল করছে গার্ডিয়ানশিপে। এখন তার প্রবলেমটা হচ্ছে, তাকে আবার এখন আইএস খুঁজতেছে। এটা কেন হইলো এই জিনিসটাই আমি অ্যানসারটা চাচ্ছি এম মজুমদার ভাইয়ের কাছে। জি, প্রথম কোশ্চেন হলো, যেটা আপনি ডকুমেন্টারি কোয়ালিফাই করছিলেন, এখন কেন আপনাকে ইমেল আসে না? সেটা জন্য আপনি ন্যাশনাল বিশেষ এনবিসিতে একটা আক্স এনবিসি দিবেন যে এই যে কথাটা আমাকে বলছেন, এই কথাটা ইংরেজিতে লিখিয়া আপনি একটা ইনকোয়ারি পাঠাবেন। সেকেন্ড থিং হলো জুবিনাইল গার্ডিয়ানশিপ। যাদের বয়স 21 বছরের নিচে, তারা স্টেট করে যদি কোনো একজন গার্ডিয়ান পাওয়া যায় অ্যাবান্ডেন্ট চাইল্ড হিসেবে, ওনাকে যদি স্পন্সর করা হয় সেখানে, এবং সেটা অ্যাপ্রুভ হলে ভেরি ইজি এখানে সিটিজেনশিপ পাবে। আর এখানে প্রবলেম হলো, সে অলরেডি ডিফোর্টেড হয়েছে, বর্তমানে তার কোনো স্ট্যাটাস নাই এবং স্টেট কোর্ট তাকে এখনো গার্ডিয়ানশিপ দেয় না, এই জন্য তাকে আইস খুঁজছে। এখন আইস যদি তাকে ডিটেন করে, দেন একমাত্র রিমেডি হবে যে অ্যাটর্নি গার্ডিয়ানশিপ অ্যাপ্লাই করছে, সে গার্ডিয়ানশিপের ফেভারপত্র জমা দিতে হবে, জমা দিয়ে বুঝাইতে হবে সরকারকে যে যদিও তাকে ডিপোর্টেশন হয়েছে, বাট সেই ডিপোর্টেশন ক্যান্সেল করার মতো তার সাবস্টিটিউট রিলিফ অর্থাৎ অন্যান্য লিগাল রিলিফ অ্যাভেলেবেল আছে। যেমন তার গার্ডিয়ানশিপ হইলে সে গার্ডিয়ানশিপ তাকে I-130 ফাইল করলে সেখানে সিটিজেন পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ওনাকে বলেন ওনার লয়ারের সাথে কথা বলার জন্য, এবং ইমিডিয়েটলি ক্যান্সেলেশন অফ রিমুভাল, অর্থাৎ ওনার তো ডিপোর্টেশন অর্ডার আছেই, আরেকটা প্রভিশন আছে ক্যান্সেলেশন অফ রিমুভাল বেসড অন
pending petition with the family court. সো এই কথাটা আমি সাধারণ তথ্য দিচ্ছি, এই কথাই বলবেন আপনার গার্ডিয়ানশিপ লয়ারকে বলেন যেন উনি ইমিডিয়েটলি ইমিগ্রেশনে ওনাকে ওই ছেলের জন্য ক্যান্সেলেশন অফ রিমুভাল ফাইল করে এবং সেখানে তার কেস যেন রিমান্ডে রাখা হয় আনটিল তার গার্ডিয়ানশিপ অ্যাপ্রুভ হয় এবং ফাইল করতে পারে। এটা সম্ভাবনা রয়েছে, বাট দ্য লয়ার উইল ডিসাইড। জি, মোহাম্মদ এন মজুমদার, আমাদের সাথে অনেক দর্শক ছিলেন, আমরা আসলে খুবই দুঃখিত সময় স্বল্পতার কারণে সবার প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা। আই এম ভেরি ব্লেসড এন্ড অনার্ড দ্যাট উই প্রোভাইড লটস অফ ভাইটাল ইনফরমেশন। প্লিজ শেয়ার, শেয়ারিং ইজ কেয়ারিং, সো দ্যাট যারা আজকে রাত্রে দেখেন কালকে পরশু অন্যদিন দেখবে, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি ব্রঙ্কস থেকে। জি দর্শক, শুভরাত্রি জানাবো আমার পক্ষ থেকেও, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।